হ্যালো ইনভেস্টর্স, আজকে আমরা যমুনা ব্যাংক পিএলসি এর হাফ ইয়ারলি কোয়ার্টারলি যে স্টেটমেন্টটা পাবলিশ করেছে সেটাকে নিয়ে অ্যানালাইসিস করব অ্যান্ড তার মধ্যে থাকা যে তাদের ইপিএস গ্রোথ ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব, যাতে আমরা বুঝতে পারি তাদের এই ইপিএস গ্রোথটার পিছনে মূল ড্রাইভিং ফোর্সটা কি। তারা কি আসলেই তাদের কোর ব্যাংকিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই গ্রোথটাকে আনতে পেরেছে, নাকি কোনো অ্যাকাউন্টিং ট্রিক্স বা অন্য কোনো ড্রাইভিং ফ্যাক্টর অথবা ইনভেস্টমেন্ট দ্বারা তারা তাদের এই ইপিএসটাকে সুন্দরভাবে গ্রো করেছে। সো আমরা যদি ইস্টার্ন ব্যাংকের মতো একটা হাইলি এস্টাবলিশড ব্যাংকের সাথেও যমুনা ব্যাংক লিমিটেডের বর্তমান যে ট্রেন্ডটা আছে, অর্থাৎ পাবলিক যে পারসেপশনটা আছে সেটাকে লাস্ট 12 মান্থসের গুগল ট্রেন্ডসের মধ্যে ফলো করি, তাহলে দেখতে পাবো যে তারা কিন্তু ইবিএল এর চেয়েও অনেকটা হাইপের মধ্যে আছে। সো তাদের এই মেন হাইপের পিছনে কারণটা কি এবং কিভাবে তাদের এই ব্যাংকিং পারফরমেন্সটা তারা অ্যাচিভ করলো সেটাকে আমরা এই ভিডিওতে এক্সপ্লোর করব। সো যমুনা ব্যাংক পিএলসি তাদের যে অর্ধবার্ষিক ফাইন্যান্সিয়াল রিপোর্টটি আছে সেটিকে 30 জুন 2026-এর যেই ক্লোজিং ডেটটা আছে সেই তারিখে তাদের যে লাস্ট 6 মাসের অর্থাৎ জানুয়ারি 1 তারিখ 2026 থেকে 30শে জুন 2026 পর্যন্ত তাদের যেই ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা আছে সেটার একটা স্ন্যাপশট হিসেবে তাদের আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি পাবলিশ করেছে। সো সেই পাবলিশ করা স্টেটমেন্টের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তাদের মুনাফা কিন্তু খুবই ভালো বৃদ্ধি পেয়েছে, একটা অলমোস্ট 21.5% প্রফিটের গেইন রয়েছে, অর্থাৎ নেট প্রফিট, যেটা তাদের যেই কস্ট আছে প্রফিট টানার জন্য, তাদের রেভিনিউ থেকে তাদের কস্টটাকে বাদ দেওয়ার পরে যেই প্রফিটটা আছে সেই নেট প্রফিটটা কিন্তু 378.3 কোটি টাকা, যেটা 2025 সালে সেম পিরিয়ডে অর্থাৎ জানুয়ারি 1 থেকে জুন 30 পর্যন্ত 2025 সালের তুলনায় প্রায় 21.5% একটা ইনক্রিজ। এটা কিন্তু একটা খুবই পজিটিভ সাইন। এবং তাদের ইপিএস অর্থাৎ পার শেয়ারে যে আর্নিংসটা আছে সেই আর্নিংসটা হচ্ছে, যেটা 2025 সালে ছিল 3 টাকা 31 পয়সা, সেটা কিন্তু বেড়ে হয়েছে 4 টাকা 3 পয়সা। অ্যান্ড তাদের যে লোনস এবং অ্যাডভান্সেস গুলো ছিল, অর্থাৎ তারা যে লোনস গুলো দিত মানুষকে, সেই লোনসের পরিমাণ বর্তমানে আছে 16,262.4 কোটি টাকা। যদিও এটা 2025 সালে যেই লোনস গুলো দিয়েছিল তার চেয়ে 8.6% কম। আর তাদের যে মোট প্রভিশনটা রাখা হয়েছে এই 2026-এর জানুয়ারির 1 তারিখ থেকে জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত, সেই প্রভিশনের পরিমাণটা হচ্ছে 43.2 কোটি টাকা। অ্যান্ড এই প্রভিশনের পরিমাণটাও কিন্তু অলমোস্ট 60.8%, অর্থাৎ 61%-এর মতো কম প্রিভিয়াস 2025-এর জানুয়ারির 1 থেকে জুনের 30 পর্যন্ত। সো আমাদেরকে এই জিনিসটার প্রতি কিন্তু একটু নজর রাখতে হবে এবং আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিতভাবে পরবর্তী আমাদের যে স্লাইডগুলো আছে সেগুলোর মধ্যে এক্সপ্লোর করব। আমরা যদি তাদের ব্যালেন্স শিটটাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তাদের যে আমানতের পরিমাণ আছে সেই আমানতের পরিমাণটা, অর্থাৎ যে ডিপোজিটগুলো ছিল সেই ডিপোজিটের পরিমাণগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের যে ঋণ প্রদান করার প্রবণতা ছিল সেটা কিন্তু শ্রিঙ্ক হয়েছে। অ্যান্ড আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তাদের টোটাল ডিপোজিটের পরিমাণ, যেটা 2025 সালে ছিল 36,031.5 কোটি টাকা, সেটা কিন্তু 2026 সালে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 39,250.1 কোটি টাকা। অর্থাৎ তাদের যেই ডিপোজিটের পরিমাণ, অর্থাৎ পাবলিক যেই টাকাটা তাদের যমুনা ব্যাংক পিএলসির মধ্যে ডিপোজিট বা সঞ্চয় আকারে রাখতো সেটার পরিমাণ 8.9% বৃদ্ধি পেয়েছে, কিন্তু একইভাবে তাদের যেই ঋণ অগ্রিম এবং লিজের পরিমাণ, অর্থাৎ তারা যে গ্রাহককে যে ঋণটা দিত সেই ঋণের পরিমাণটা কিন্তু অলমোস্ট 8.6% কমে গেছে। অর্থাৎ 2025 সালে যেখানে তাদের টোটাল লোনস যেগুলো তারা দিত সেটার পরিমাণ ছিল 17,797.5 কোটি টাকা, সেটা 2026 সালে কমে গিয়ে হয়ে গেছে 16,262.4 কোটি টাকা। অর্থাৎ তাদের যে লোনস দেওয়ার যে রেশিওটা ছিল সেটা 2025 সালের থেকে শ্রিঙ্ক হয়ে আসছে। এটা কিন্তু ইন্ডিকেট করে যে তাদের ব্যাংকের যে কোর ব্যাংকিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে ব্যাংকের মূল যেই
বিজনেস মডেল যে তারা গ্রাহকের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করে সেটা দিয়ে তারা লোনস দিবে এবং সেখান থেকে তারা একটা আর্নিংস করবে, কিন্তু তাদের এই আর্নিংস এর ডিপোজিট গ্রহণ এবং লোনস ডিস্ট্রিবিউশনের মধ্যে কিন্তু আমরা একটা ইমব্যালেন্স লক্ষ্য করতে পারছি। তো এই ইমব্যালেন্সটাকে তারা কিভাবে কভার করলো সেটাকে আমরা পরবর্তী স্লাইডে, অর্থাৎ তাদের যে অন্যান্য ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস আছে সেগুলোর মধ্যে আমরা এক্সপ্লোর করব। তাদের যে মূল ব্যাংকিং অ্যাক্টিভিটিস আছে সেখান থেকে তাদের নিট ইন্টারেস্ট আয় বাড়লেও তা ব্যয় কমানোর ফলে কিন্তু বেড়েছে, অর্থাৎ তাদের যেই নেট ইন্টারেস্ট আয় ছিল কনসোলিডেটেড সেটা 2025 সালে ছিল 217.1 কোটি টাকা, 2026 সালে সেটা হয়েছে 234.2 কোটি টাকা। বাট এটার পিছনের মূল কারণটা কি? সো আমরা যদি লক্ষ্য করি যে 2025 সালে তাদের ইন্টারেস্টের যে আয়টা ছিল সেটা ছিল 1032.1 কোটি টাকা, কিন্তু 2026 সালে সেটা কমে হয়ে গেছে 912.6 কোটি টাকা, অর্থাৎ অলমোস্ট একটা 11.6% এর একটা ডিক্রিজ। সো প্রশ্ন থাকতেই পারে তাদের ইন্টারেস্টের পরিমাণ যদি কমে যায়, অর্থাৎ তাদের ইন্টারেস্টের আয় যদি কমে যায় তাহলে তাদের ইপিএস এর গ্রোথ আসলো কিভাবে? সো তাদের ইপিএস এর গ্রোথ আসার পিছনে আরেকটা কারণ হচ্ছে তাদের ইন্টারেস্টের ব্যয় আরো বেশি কমেছে, অর্থাৎ তাদের যেখানে 2025 সালে 814.9 কোটি টাকা ইন্টারেস্ট গ্রাহককে দিতে হয়েছিল, অর্থাৎ ডিপোজিটের এগেনস্টে যে ইন্টারেস্টটা গ্রাহকদেরকে দেওয়া হইতো সেটার পরিমাণ কিন্তু কমে 2026 সালে হয়ে গেছে 678.5 কোটি টাকা, অর্থাৎ সেইটার পরিমাণ প্রায় 16.8% বা 17%-এর মতো ফল করছে। সো শুধু ইন্টারেস্টের পরিমাণ যেহেতু ফল করছে 11%-এর মতো, আর তারা যেই ইন্টারেস্টটা গ্রাহককে দিত সেটার পরিমাণ ফল করছে 16.8% বা 17%-এর মতো। সো এই কারণে তাদের নিট ইন্টারেস্টের যে কনসোলিডেটেড আয়টা আছে সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে তাদের নিট ইন্টারেস্ট ইনকাম টোটালি 7.8%-এর মতো বৃদ্ধি পেয়েছে। তো তাদের আয়ের যে স্ট্রাকচারটা, অর্থাৎ তাদের ক্যাপিটাল অ্যালোকেশনের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটার মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে হচ্ছে তাদের সরকারি ট্রেজারিস বা সিকিউরিটিসের মধ্যে তাদের বড় আকারের ইনভেস্টমেন্ট বৃদ্ধি, অর্থাৎ তাদের যেই বর্তমানে মোট বিনিয়োগ আছে সেটা 2025 সালে ছিল 20,229 কোটি টাকা, কিন্তু সেটা 2026 সালে বেড়ে হয়ে গেছে 25,518.8 কোটি টাকা, অর্থাৎ তাদের মোট বিনিয়োগ যেটা তারা সরকারি সিকিউরিটিজের মধ্যে করেছে সেটার পরিমাণ 26.1% বৃদ্ধি পেয়েছে। সো বোঝাই যাচ্ছে যে তারা তাদের যেই ক্যাপিটাল অ্যালোকেশনটা আছে সেটা পাবলিক পাবলিক সেক্টরের মধ্যে, অর্থাৎ পাবলিককে লোন দেওয়ার পরিবর্তে তারা কম্পারেটিভলি সিকিউরড সরকারি ট্রেজারিজ বা গভর্নমেন্ট সিকিউরিটিজের মধ্যে ইনভেস্ট করছে। এই সরকারি ইনভেস্টমেন্টের মধ্যে সিকিউরিটিজের মধ্যে তাদের বর্তমানে, অর্থাৎ সেকেন্ড কোয়ার্টার বা জুন 30 2026-এর পর তাদের যে ইনভেস্টমেন্টের পরিমাণ আছে সেটা সরকারি ট্রেজারিজ বা সিকিউরিটিসের মধ্যে হচ্ছে 24,541.2 কোটি টাকা। সো তাদের এই বিনিয়োগের পরিমাণটা কিন্তু একটা সাবস্টেন্সিয়ালি হারে বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড তাদের এই বিনিয়োগ থেকে যে আয়টা বেড়েছে সেটা বেড়েছে প্রায় অলমোস্ট 50%, অর্থাৎ 48.2%-এর মতো বৃদ্ধি পেয়েছে, যেটা 2025 সালে ছিল 420.1 কোটি টাকা, সেটা অলমোস্ট 50%-এর মতো বৃদ্ধি পেয়ে বর্তমানে 2026 সালের সেকেন্ড কোয়ার্টার হয়ে গেছে 622.8 কোটি টাকা। সো এর মানেই আমরা সহজেই বুঝতে পারছি যে তাদের সরকারি ট্রেজারিজ বা বিলসের মধ্যে যে ইনভেস্টমেন্টটা আছে সেগুলোর মধ্যে থেকে তাদের রিটার্নের পরিমাণটা কিন্তু খুবই একটা সিগনিফিকেন্ট হারে বৃদ্ধি পেয়েছে। এর থেকে আরও একটা জিনিস আমরা বুঝতে পারি যে তারা কিন্তু বর্তমানে যেই সরকারি ট্রেজারিজ বা সিকিউরিটিসের মধ্যে থেকে ইন্টারেস্ট রেটটা আছে সেই ইন্টারেস্ট রেটটা যদি ফল করতে থাকে, অর্থাৎ তারা যে ট্রেজারি বিলসগুলো আছে সেগুলোর মধ্যে যদি তাদের এই ইনভেস্টমেন্টটা তারা কন্টিনিউ করে অ্যান্ড সেগুলোর রেট যদি ফল করতে থাকে তাহলে কিন্তু ইন ফিউচার তাদের এই ইন্টারেস্ট থেকে এত বেশি পরিমাণ রিটার্ন আসা কিন্তু খুব একটা পসিবিলিটিস নেই। সো আমরা সবসময় এটার দিকে একটা খেয়াল রাখার চেষ্টা করব যে যেহেতু একটা ব্যাংক তার কোর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস অর্থাৎ লোনস ডিস্ট্রিবিউশনের থেকে
সরকারি সিকিউরিটিজের মধ্যে ইনভেস্টমেন্ট করছে, তাহলে কিন্তু তাদের যেই কোর ব্যাংকিং অ্যাক্টিভিটিসটা আছে সেটার দিকে কিন্তু আমাদের আরেকটু ভালোভাবে নজর দিতে হবে। তাদের আরেকটা ইম্পর্টেন্স দিক হচ্ছে তাদের যে কমিশন, বৈদেশিক মুদ্রা বা ফরেন এক্সচেঞ্জ এবং ব্রোকারেজ আয় ছিল, সেটার মধ্যে কিন্তু একটা হিউজ পরিমাণ ফল লক্ষ্য করা গেছে। অর্থাৎ তাদের যে 2025 সালে এইসব ফরেন এক্সচেঞ্জ এবং কমিশনস এবং তাদের যে ব্রোকারেজ আয় ছিল সেটার পরিমাণ ছিল 2025 সালে 297.7 কোটি টাকা। সেটা কিন্তু 2026 সালে ফল করে হয়ে গেছে 173.4 কোটি টাকা। অর্থাৎ একটা 41.8%-এর একটা ফল আসছে। সো এই ফলটা আসার কারণ হচ্ছে তাদের যে ফরেন এক্সচেঞ্জের মধ্যে তারা যে একটা আর্বিট্রাজ করতে পারতো, সেই আর্বিট্রাজ অপরচুনিটিটা সম্ভবত এখন কারেন্সি তেমন একটা ভলিটিলিটি না থাকার কারণে তারা সেটা করতে পারছে না। তাছাড়া তাদের যেই কমিশন অ্যান্ড ব্রোকারেজ আয়গুলো আছে সেগুলোর মধ্যেও সামান্য পরিমাণ কিছু পরিবর্তন আসতে পারে। সো ওভারঅল তাদের যেই কোর ব্যাংকিং অ্যাক্টিভিটিসের বাইরে যে তাদের কমিশন, ফরেন এক্সচেঞ্জ এবং ব্রোকারেজ আয় ছিল সেগুলোর মধ্যে একটা হিউজ পরিমাণ ফল এসেছে। সো এটাকে আমরা কন্টিনিউয়াসলি মনিটর করার চেষ্টা করবো এবং Q2 তে যেহেতু একটা ফল এসেছে, সো আমরা Q3-র মধ্যেও যদি এই ধরনের একটা ট্রেন্ড লক্ষ্য করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে নিতে হবে। সো বর্তমানে কিন্তু তাদের পরিচালনা অর্থাৎ তাদের ব্যাংকিং অ্যাক্টিভিটিসগুলোকে ডে টু ডে রান করার জন্য যেই ব্যয়ের পরিমাণটা আছে অর্থাৎ খরচটা হয়, সেটা কিন্তু 2025-এর তুলনায় 14.8% বৃদ্ধি পেয়েছে। এছাড়া তাদের যে বেতন ভাতা অর্থাৎ যে পে স্ট্রাকচার আছে, সেই পে স্ট্রাকচারের মধ্যেও কিন্তু 16.3% একটা ইনক্রিজ লক্ষ্য করা গেছে। ভবিষ্যতে যদি এই ট্রেন্ডগুলোকে আমরা এইভাবেই বাড়তে থাকে অর্থাৎ বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করি, তাহলে কিন্তু তাদের ফিউচার আর্নিংস পোটেনশিয়ালের মধ্যেও এর একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তাদের যে প্রভিশনিং নীতিটা আছে সেটার মধ্যে এই মুনাফা বৃদ্ধির একটা বড় কারণ হিসেবে আমি এই প্রভিশনিংকে মেইন কারণ হিসেবে দায়ী না করলেও একটা খুবই সিগনিফিকেন্ট পোর্শন হিসেবে সেটাকে আইডেন্টিফাই করতে চাই। কারণ তাদের যেখানে 2025 সালে এই তাদের যে ঋণ অর্থাৎ অগ্রিম বা যে লোনসগুলো ছিল সেগুলোর এগেনস্টে যেই প্রভিশনিং রাখা হয়েছিল সেটার পরিমাণ ছিল 111.4 কোটি টাকা। কিন্তু 2026 সালে সেই একই সময়ের মধ্যে কিন্তু সেই প্রভিশনের পরিমাণ রাখা হয়েছে মাত্র 37.4 কোটি টাকা। সো তাদের যে প্রভিশনের যে পরিমাণটা ছিল সেটার মধ্যে এই একটা শার্প ডিক্রিজের কারণেও কিন্তু তাদের ইপিএসটা বর্তমানে একটু বৃদ্ধি পেয়েছে। এছাড়া তাদের মোট প্রভিশন যেটা পিএনএল এর মধ্যে ছিল সেটা 2025 সালে ছিল 110.2 কোটি টাকা, সেটা 2026 সালে হয়েছে 43.2 কোটি টাকা। অর্থাৎ তাদের ঋণের প্রভিশন 66.4% এবং মোট প্রভিশন 60.8% কমেছে। সো সো আমরা যদি এই ফ্যাক্টরটাকে যদি কন্টিনিউ করতে দেখি তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে তাদের ফিউচারে তাদের আর্নিংস পোটেনশিয়াল কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে। বাট আমরা যদি Q3-তে লক্ষ্য করি যে তাদের প্রভিশনিং এর পরিমাণটা সাবস্ট্যান্সিয়াল হারে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অনেক পরিমাণ লোনস প্রোভাইড করেছে এবং তার ফলে যে প্রভিশন রাখা হয়েছে সেই প্রভিশনের ফলে কিন্তু তাদের ইপিএসটার মধ্যে একটা ফ্লাকচুয়েশন আসতে পারে। সো আমরা এই প্রভিশনটার উপরে একটা বিশেষ গুরুত্ব দিয়ে নজর রাখার চেষ্টা করব। আমরা যদি যমুনা ব্যাংক পিএলসি এর বর্তমানে যে ক্যাশ ফ্লো অ্যান্ড লিকুইডিটির পরিমাণ আছে সেটাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তাদের যেই ক্যাশ ফ্লোটা আছে সেটা কিন্তু একটা মেজর চেঞ্জের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ 2026 সালের হাফ ইয়ারলি স্টেটমেন্টের মধ্যে তাদের যে ক্যাশ ইন অর্থাৎ ইনবাউন্ড ক্যাশ যে নগদ প্রবাহটা ছিল, টাকার ফ্লোটা ছিল, সেটা ছিল 4,920 কোটি টাকা। আর যে তাদের যে আউটফ্লোটা ছিল অর্থাৎ ক্যাশ যে তাদের বিজনেস থেকে ক্যাশের পরিমাণটা যে আউট হয়েছে সেটা হয়েছে 5,293 কোটি টাকা। সো তাদের এই হিউজ পরিমাণ যেই ক্যাশ ফ্লোটা আউট হয়েছে সেই ক্যাশ আউটফ্লোটার কারণ মেইনলি হচ্ছে গিয়ে তাদের এই সরকারি সিকিউরিটিসের মধ্যে বিনিয়োগ, অর্থাৎ
ট্রেজারি বন্ডস বা বিলসের মধ্যে বিনিয়োগ করার ফলে কিন্তু তাদের ক্যাশ বা লিকুইডিটির পরিমাণটা কমে গেছে। সো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে তাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস যেটা ২০২৫ সালে ছিল ৫,০৮২.৬ কোটি টাকা, সেটা ২০২৬ সালে কমে হয়ে গেছে ৩২87.৩ কোটি টাকা। সো একটা হিউজ পরিমাণ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসের মধ্যে কিন্তু ঘাটতি দেখা দিয়েছে। যদিও সেটাকে আমি কোনো মেজর ইস্যুস হিসেবে বর্তমানে চিহ্নিত করছি না, বাট এই ক্যাশ অ্যান্ড ক্যাশ রিজার্ভ অর্থাৎ ক্যাশ ইকুইভ্যালেন্টসগুলোর মধ্যে যদি এইরকম একটা লো অ্যামাউন্ট লক্ষ্য করা যায় কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু সেটা ইন ফিউচারে গিয়ে লিকুইডিটির একটি সমস্যা ক্রিয়েট করতে পারে। আমি বলছি না যে এটা হবে, বাট এটার মধ্যে আমাদের নজর রাখা উচিত। আরও কিছু গুরুত্বপূর্ণ অবজারভেশন যেটা আমরা লক্ষ্য করতে পারি যে যমুনা ব্যাংক পিএলসি এর মধ্যে তাদের কনসার্নের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তাদের যেই সাবঅর্ডিনেট ডেট আছে সেই ডেপ্টের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যেটা ২০২৫ সালে ছিল ৯৮৯.৬ কোটি টাকা, সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে ১১৫৮.১ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অলমোস্ট একটা 17%-এর ইনক্রিজ কিন্তু আমরা তাদের এই সাবঅর্ডিনেট ডেপ্টের মধ্যে দেখতে পাচ্ছি। তাছাড়া তাদের যেই অনাদায়ী লভ্যাংশ অর্থাৎ আনক্লেম যে ডিভিডেন্ডগুলো ছিল সেটার পরিমাণ ২০২২ থেকে ২০২৪ সালের জন্য হয়েছে ৪.৩৮ কোটি টাকা, অর্থাৎ এই টাকাটা যারা ক্যাশ ডিভিডেন্ড ক্লেম করার কথা ছিল তারা ক্লেম করেনি। সো এই টাকাটা কিন্তু এক হিসেবে ব্যাংকে তার যেই রাইটফুল যারা ক্লেম করবে তাদেরকে দিতে হবে। সো এটা বর্তমানে এখনো পর্যন্ত আনক্লেমড অবস্থায় আছে। সো তারা যদি ক্লেম করে তাহলে এটা তাদেরকে শোধ করতে হবে। বাট তার মধ্যে কিছু পজিটিভ দিক হচ্ছে তাদের যে ন্যাবের পরিমাণটা আছে সেটা কিন্তু অলমোস্ট 25% বৃদ্ধি পেয়েছে। তাদের যেই ন্যাভ পার শেয়ার ২০২৫ সালে ছিল ২৪.৫৮ টাকা, অর্থাৎ ২৪.৫০ পয়সার একটু বেশি, সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে বর্তমানে ২০২৬ সালে এসে হয়েছে ৩০.৫৪ টাকা, অর্থাৎ একটা 24% এর ইনক্রিজ কিন্তু আমরা তাদের এই ন্যাব এর মধ্যে দেখতে পাচ্ছি। তাছাড়া ম্যানেজমেন্ট যেই কমিটি অর্থাৎ পরিচালনা পরিষদ যে আছে তাদের সেই পরিচালকদের মধ্যে থাকা যেই ডাইরেক্টরসরা ছিল তাদের উভয়ের যেই কার্ড ঋণ ছিল সেগুলো কিন্তু নিয়মিত অবস্থায় এসেছে, অর্থাৎ তাদের যেই ঋণগুলো ছিল এরকম কোনো অভিযোগই নেই যে তাদের ঋণগুলো ডিফল্ট হয়েছে বা এই ধরনের কিছু হয়েছে। সো এটা কিন্তু একটা পজিটিভ সাইন হিসেবে আমরা নিতে পারি, কারণ ম্যানেজমেন্ট কোনো ব্যাংকের যে ম্যানেজমেন্ট আছে তাদের যেই পার্সোনাল যেই ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু তাদের যে পরিচালনা পদ্ধতি আছে তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ হলেও প্রভাব বিস্তার করবেই। সো যেহেতু তাদের এই ডাইরেক্টরসদের কোনো অনিয়মের অভিযোগ এখনো পর্যন্ত আমরা পাইনি, সো তাদের ম্যানেজমেন্টকে আমরা একটা পজিটিভ ভিউসের সাথে দেখতেই পারি। ফাইনাল থটস হিসেবে আমরা বলতে পারি যে যমুনা ব্যাংক পিএলসি এর মুনাফা বেড়েছে, বাট তাদের এই মুনাফা কিন্তু তাদের এই বিজনেসের কোর যে ব্যাংকিং অ্যাক্টিভিটিস আছে সেটার কারণে কিন্তু বৃদ্ধি পায়নি। তাদের এই মুনাফা বৃদ্ধি পাওয়ার একটা বড় অংশ এসেছে হচ্ছে তাদের কম প্রভিশনিং থেকে। তারপরে আরেকটা মেইন পোর্শন এসেছে হচ্ছে তাদের বিনিয়োগ আয় বৃদ্ধির ফলে। সো বিনিয়োগ আয়ের মধ্যে হচ্ছে ট্রেজারিস বা সরকারি সিকিউরিটিস। সো সেগুলোর মধ্যে থেকে যদি ইন ফিউচার রিটার্নসের পরিমাণ কমতে থাকে তাহলে কিন্তু তাদেরকে প্রাইভেট সেক্টরের যে লোনসগুলো আছে সেদিকে কিন্তু ডাইভার্ট হতে হবে। সো এটার মধ্যে কিন্তু আমাদেরকে একটু গুরুত্ব সহকারে নজর রাখতে হবে। অ্যান্ড তাদের যে ঋণ ও অগ্রিম বৃদ্ধি অর্থাৎ যে লোনস ডিস্ট্রিবিউশনের পরিমাণটা ছিল সেটা কিন্তু 8.6% শ্রিঙ্ক হয়েছে। সো অ্যাজ আ ব্যাংক আপনার যদি কোর বিজনেসটা এইভাবে শ্রিঙ্ক হতে থাকে, ইন ফিউচার যখন ট্রেজারি রেটসের পরিমাণ ফল করতে থাকবে অর্থাৎ ইন্টারেস্ট রেটের পরিমাণটা যখন ফল করতে থাকবে তখন কিন্তু আপনাকে এই বিজনেসটা খুবই দ্রুত পিভট যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ইপিএস এর মধ্যে একটা স্ট্রাগল আমরা দেখতে পেতে পারি। লাস্টলি বাট নট লিস্ট, বিনিয়োগের যেই
একটা মেজর পরিমাণ অর্থ তাদের ইনভেস্টমেন্টের মধ্যে চলে গেছে, সেই কারণে কিন্তু তাদের বর্তমানে থাকা যে ক্যাশ অ্যান্ড ক্যাশ রিজার্ভগুলো আছে সেটার পরিমাণ কিন্তু শ্রিঙ্ক হয়ে আসছে। সো পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি থাকে কি থাকে না সেটার উপরেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে, কারণ অ্যাজ এ ব্যাংক আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি না থাকে, গ্রাহক কিন্তু যে কোনো সময় এসে কিন্তু পিক ডিমান্ড দিয়ে যখন টাকা ক্লেম করবে, তখন যদি পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি না থাকে তাহলে কিন্তু আপনি গ্রাহককে সেই ফ্যাসিলিটিস বা তার যে প্রাপ্য অধিকারটা আছে সেটা কিন্তু ইন টাইম দিতে পারবেন না। সো আপনি যদি ইন টাইমলি সেই সার্ভিসটা প্রোভাইড করতে না পারেন তাহলে কিন্তু তার যে প্রভাবটা আছে সেটা কিন্তু ব্যাংকের গুডউইলের মধ্যে একটা খুবই ব্যাড ইম্প্যাক্ট ফেলবে, এবং সেই কারণে কিন্তু এমন হতে পারে যে ডিপোজিটররা তাদের টাকা সরিয়ে নিয়ে অন্য কোনো ব্যাংকে রেখে দিতে পারে। সো এই ক্যাশ যে রিজার্ভ এবং ক্যাশ যে লিকুইডিটিটা আছে সেটার পরিমাণটা কিন্তু একটা স্টেবল পর্যায়ে রাখার জন্য যখন দেখতে পারবো তখন কিন্তু আমরা এই ব্যাংকের মধ্যে আরো বেশি কনফিডেন্স নিয়ে ইনভেস্ট করার কথা চিন্তা করতে পারবো। লাস্টলি বলা যায় যে যমুনা ব্যাংক যেহেতু 2001 সালে একটা এস্টাবলিশড হওয়া ব্যাংক, এই কম সময়ের মধ্যেও কিন্তু যমুনা ব্যাংক একটা খুবই ডিসেন্ট পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে, এবং মোস্ট এস্টাবলিশড ব্যাংকগুলো লাইক আই মেনশন যে ইবিএল এর মতো হাই কোয়ালিটির অ্যান্ড এস্টাবলিশড ব্যাংকের চেয়েও কিন্তু বর্তমানে তাদের ট্রেন্ডটা, অর্থাৎ পাবলিক পারসেপশনের মধ্যে ট্রেন্ডটা কিন্তু উপরের দিকে আছে। সো আমরা এই স্টকটার মধ্যে Q3 যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসবে সেটার উপর একটু বেশি গুরুত্ব দেব, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা যেই তাদের ডিভিডেন্ড সাইকেল অর্থাৎ ডিসেম্বরের পরে যে ডিভিডেন্ড মৌসুমটা আসে ব্যাংকের, সেই সময়টার জন্য কিন্তু পজিশন ক্রিয়েট করার ডিসিশনগুলো নিতে পারবো। বর্তমানে যদি আপনারা ডিসিশন নেন যে ইনভেস্ট করবেন তাহলে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন, বাট স্লাইটলি রিডিউসড পরিমাণে, কারণ আমরা যদি Q3-র যে স্টেটমেন্টটা আসবে সেটাকে দেখে তার যেই ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ডগুলো যদি আরো পজিটিভ ইন্ডিকেশন দেয় তাহলে কিন্তু আমরা আমাদের পজিশনের পরিমাণটাকে ইনক্রিজ করতে পারি। সো যদি আমরা থার্ড কোয়ার্টারে একটি ভালো ইপিএস অর্থাৎ তাদের যেই ওভারঅল বিজনেসটা আছে সেটার মধ্যে গ্রোথ দেখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের পজিশনকে ইনক্রিজ করতে পারি। বাট আমরা যদি দেখি যে ইন এনি কেস যে তাদের Q3 স্টেটমেন্টের মধ্যে আশানুরূপ কোনো রেজাল্ট আমরা দেখতে পাই না, তাহলে কিন্তু আমরা আমাদের পজিশনকে ইনক্রিজ করা বা ডিক্রিজ করার কথা দ্বিতীয়বার বিবেচনা করে দেখবো। সো এই পর্যন্তই আজকের ভিডিও। আর আপনারা যদি এই যমুনা ব্যাংকের সাথে কম্পেয়ার করা ইবিএল অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যে ভিডিওটা আছে সেটা সম্পর্কেও, তাদের H2 পারফরমেন্সটা কিরকম হয়েছে সেটা সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে যে ভিডিওটা পিন করে দেওয়া থাকবে সেটার মধ্যে আপনারা যেয়ে দেখতে পারেন, অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সো হ্যাভ আ গ্রেট ডে, অ্যান্ড হোপফুলি I will see you guys in the next one.